সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ বিশ্লেষণে। ৯০-এর দশকের শুরুর দিকে যখন স্নায়ুযুদ্ধের সমাপ্তি ঘটল, ভাবুন তো একবার বিশ্ব রাজনীতিতে ঠিক কতটা বিশাল একটা পরিবর্তন এসেছিল। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের সেই চিরচেনা দ্বিমেরু বিশ্বব্যবস্থা ভেঙে গিয়ে তৈরি হতে শুরু করল এক প্রাণবন্ত বহুমেরু বিশ্ব। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা মূল বিষয়ে প্রবেশ করা যাক এবং বিশ্ব রাজনীতির এই রোমাঞ্চকর পরিবর্তনের যাত্রাটি একটু ঘুরে দেখা যাক। ৯০-এর দশকের শুরুর দিককার বিশ্ব রাজনীতির দিকে তাকালে সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের সামনে আসে তা হল স্নায়ুযুদ্ধের পর এই যে বৈশ্বিক অর্থনীতি আর কূটনৈতিক প্রভাব, এগুলো ঠিক কিভাবে নিজেদেরকে নতুন করে সাজিয়েছিল। আমেরিকা বা সোভিয়েত ইউনিয়নের বাইরে আর কারা ক্ষমতার বিকল্প কেন্দ্র হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছিল। আমাদের আজকের এই বৈশ্বিক সফরে আমরা মূলত ৫টি ধাপে এগোব। দ্বিমেরু পরবর্তী বিশ্বের অবস্থা, ইউরোপীয় ইউনিয়নের উত্থান, আসিয়ানের নিজস্ব পদ্ধতি, চীনের চমকে দেওয়ার মতো অর্থনৈতিক উত্থান এবং সবশেষে ভারত ও চীনের উদীয়মান সম্পর্ক নিয়ে আমরা কথা বলব। অধ্যায় ১, দ্বিমেরু পরবর্তী বিশ্ব এবং দৃষ্টান্তের পরিবর্তন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় ধরে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের যে একচিটিয়া আধিপত্য ছিল, তার অবসান একটা বিশাল শূন্যতার সৃষ্টি করেছিল, আর এই শূন্যতায় মূলত বিকল্প নানা প্রতিষ্ঠান ও রাষ্ট্রগুলোর জন্য ক্ষমতার নতুন কেন্দ্র হিসেবে নিজেদের মেলে ধরার এক দারুণ সুযোগ তৈরি করে দেয়। অধ্যায় ২, ইউরোপীয় ইউনিয়নের উত্থান ও ইউরোপ পুনর্গঠন। চলুন আমাদের এই বৈশ্বিক সফরের প্রথম গন্তব্য ইউরোপে যাওয়া যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ইউরোপ আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তারা কিভাবে আমেরিকার মার্শাল প্ল্যানের সহায়তায় এক অভূতপূর্ব ঐক্যের যুগে প্রবেশ করল, তা সত্যিই বিস্ময়কর। ভাবলে অবাক লাগে, আলাদা আলাদা পুঁজিবাদী দেশগুলো কিন্তু রাতারাতি এক হয়ে যায়নি, বরং ধাপে ধাপে তারা একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক সত্তায় পরিণত হয়েছে। ১৯৫১ সালের সেই কয়লা ও ইস্পাত সম্প্রদায় থেকে শুরু করে ১৯৫৭ সালের ইইসি হয়ে ১৯৯২ সালে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিষ্ঠান মাধ্যমে তারা মূলত একটি সাধারণ পররাষ্ট্রনীতি, নিরাপত্তা এবং একক মুদ্রা ব্যবস্থার শক্ত ভিত্তি স্থাপন করেছিল। এই যে মানচিত্রের পরিবর্তনটা, এটা শুধু একটা দাগ টানা নয়, সময়ের সাথে সাথে ইউরোপের ভৌগোলিক চেহারাটাই বদলে গেছে। প্রথম দিকের অল্প কয়েকটি সদস্য রাষ্ট্র থেকে শুরু করে এটি ক্রমশ পূর্ব দিকে প্রসারিত হয়ে প্রাক্তন সোভিয়েত ব্লকের অনেক দেশকে নিজের অন্তর্ভুক্ত করেছে। এটি কেবল একটি অর্থনৈতিক চুক্তি ছিল না, বরং ইউরোপের মানচিত্র নতুন করে আঁকার এক বিশাল প্রক্রিয়া ছিল। আচ্ছা, এই ঐক্যের ধারণাটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলেছে, এর চমৎকার একটা উদাহরণ হল শেনজেন ভিসা। এই একটা মাত্র ভিসা দিয়ে আপনি ইউরোপের বিভিন্ন দেশের সীমানা কোনো রকম বাধা ছাড়াই পার হতে পারবেন। ভাবা যায়? এটি দেশগুলোর মধ্যকার অভ্যন্তরীণ সীমানাকে কার্যত অদৃশ্য করে দিয়েছে। এবার একটা বিশাল সংখ্যার দিকে তাকানো যাক। এই সংখ্যাটা শুধু একটা সাধারণ হিসাব নয়, এটি ইউরোপীয় ইউনিয়নের বিশাল ক্ষমতার এক জ্বলজ্বন্ত প্রমাণ। ২০২৪ সালের জন্য তাদের প্রাক্কলিতের জিডিপি প্রায় $১৯.৩৫ ট্রিলিয়ন। বোঝাই যাচ্ছে এই বিশাল অর্থনৈতিক শক্তি বিশ্ব বাণিজ্যে আমেরিকার চেয়েও তাদের অংশীদারিত্বকে বড় করেছে এবং বৈশ্বিক কূটনীতিতে এক অসামান্য প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে। তবে সবকিছু যে একদম মাখন গলার মতো মসৃণ ছিল তা কিন্তু নয়। ইউরো সংশয়বাদ বা ইউরোস্কেপটিসিজম ছিল একটা বেশ বড় বাধা। ব্রিটেন, ডেনমার্ক এবং সুইডেনের মতো দেশগুলো নিজেদের জাতীয় সার্বভৌমত্ব একটি অতিজাতিক প্রতিষ্ঠানের হাতে পুরোপুরি তুলে দিতে বেশ দ্বিধাগ্রস্ত ছিল, আর এই ব্যাপারটাই ইইউ-এর ক্ষমতাকে কিছুটা হলেও সীমাবদ্ধ করে রেখেছে। অধ্যায় ৩, আসিয়ান পদ্ধতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ঐক্য। ইউরোপ তো দেখলাম, এবার চলুন আমাদের এই বৈশ্বিক সফরটাকে একটু দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে ঘুরিয়ে নিই। উপনিবেশবাদের কারণে একসময় মারাত্মক দারিদ্র্যের শিকার হওয়া এই অঞ্চলটি নিজেদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের ঐক্য গড়ে তুলতে সক্ষম হয়েছিল। এই 10টি দেশের দিকে একটু লক্ষ্য করুন। ভৌগোলিকভাবে একত্রিত আসিয়ানের এই সদস্য দেশগুলো কিন্তু রাতারাতি জোটবদ্ধ হয়নি। ১৯৬৭ সালে মাত্র 5টি দেশ মিলে ব্যাংকক ঘোষণাপত্রে স্বাক্ষরের মাধ্যমে যে যাত্রা শুরু করেছিল, তা আজ এত বড় একটা শক্তিশালী জোটে পরিণত হয়েছে। এখানেই আসলে সবচেয়ে মজার বিষয়টা লুকিয়ে আছে। ইউরোপীয় ইউনিয়নের সাথে আসিয়ানের কাজের ধরনের আকাশ-পাতাল পার্থক্য। ইইউ যেখানে একটি কেন্দ্রীভূত অতিজাতিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, আসিয়ান সেখানে সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে। তারা অনানুষ্ঠানিক, সংঘাতহীন এবং সহযোগিতামূলক একটি উপায় বেছে নিয়েছে, যা আসিয়ান পদ্ধতি বা ASEAN-ওয়ে নামেই বেশি পরিচিত। এখানে সদস্য দেশগুলোর নিজস্ব সার্বভৌমত্বের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হয়।
সময়ের সাথে সাথে আসিয়ান নিজেদের শুধু ব্যবসার মধ্যেই আটকে রাখেনি। 2003 সালে তারা ইউরোপিয়ান ইউনিয়নের পথ ধরেই 3টি মূল স্তম্ভ প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে তারা আঞ্চলিক বিরোধগুলোর সমাধান করা থেকে শুরু করে একটি বিশাল মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড এরিয়া গড়ে তোলার দিকে কড়া নজর দেয়। অধ্যায় 4, চীনের অর্থনৈতিক উত্থান। এবার আমরা সোজা পূর্ব এশিয়ায় চলে যাচ্ছি এবং আলোচনা করব বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয় নিয়ে। একটা পিছিয়ে পড়া এবং বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন রাষ্ট্র থেকে চীনের এই আধুনিক অর্থনৈতিক শক্তি কেন্দ্রে পরিণত হওয়ার রূপান্তরটা সত্যি অলৌকিক। তারা কিন্তু হঠাৎ করেই একদিন অর্থনীতির সব দরজা খুলে দেয়নি। দেং জিয়াওপিংয়ের নেতৃত্বে তারা কোনো আকস্মিক শক থেরাপির পথে না হেঁটে খুব সুপরিকল্পিত সংস্কার এনেছে। 1978 সালে উন্মুক্ত দ্বার নীতি, এরপর কৃষিতে এবং সর্বশেষে 1998 সালে শিল্প খাতে বেসরকারীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তারা এই বিশাল প্রবৃদ্ধির সূচনা করে। এর ফলাফলটা কি দাঁড়ালো? সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআইয়ের ক্ষেত্রে চীন এখন একটা চুম্বকের মতো কাজ করছে। তাদের উত্থান এতটাই প্রবল যে ধারণা করা হচ্ছে 2040 সালের মধ্যেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। অবশ্য এই মুদ্রার আরেকটা পিঠও আছে। এই দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি চীনকে বেশ কিছু বড়সড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জেরও মোকাবেলা করতে হচ্ছে। একদিকে অভূতপূর্ব সম্পদের পাহাড়, আর অন্যদিকে প্রায় 100 মিলিয়ন মানুষের বেকারত্ব, পরিবেশের চরম অবনতি আর গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের মধ্যে তৈরি হওয়া ব্যাপক অর্থনৈতিক বৈষম্য, এগুলো তাদের জন্য এখন বেশ বড় মাথা ব্যথার কারণ। অধ্যায় 5, ভারত ও চীনের সম্পর্ক এবং উদীয়মান শক্তি। আমরা আমাদের সফরের একেবারে শেষ গন্তব্যে চলে এসেছি। এশিয়ার সবচেয়ে জনবহুল দুটি প্রতিবেশী দেশ ভারত ও চীন এবং তাদের অত্যন্ত জটিল ও প্রতিনিয়ত পরিবর্তনশীল সম্পর্কটাই আমাদের এবারের আলোচনার বিষয়। ইতিহাস ঘাটলে দেখা যায় এই দুই বৃহৎ শক্তির সম্পর্ক সবসময় খুব একটা মধুর ছিল না। 1950 সালে চীনের তিব্বত দখল এবং বিশেষ করে 1962 সালের সীমান্ত সংঘাত দেশ দুটির সম্পর্কে ব্যাপক ফাটল ধরায়। তবে আশার কথা হল 1980-র দশকের শেষের দিকে, বিশেষ করে 1988 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের পর থেকে দুই দেশই তাদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। এই সংখ্যাটা সত্যি চমকে দেওয়ার মতো। 1992 সালে ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল মাত্র $338 মিলিয়ন, যা কিনা 2017 সালে এসে এক বিশাল উল্লম্ফন ঘটিয়ে প্রায় $84 বিলিয়ন পৌঁছেছে। এই যে বিশাল অর্থনৈতিক নির্ভরশীলতা, এটা তাদের সম্পর্ককে সম্পূর্ণ নতুন এক মাত্রা এনে দিয়েছে। আধুনিক বৈশ্বিক রাজনীতিতে ঐতিহাসিক দ্বন্দ্বের চেয়ে যে অর্থনীতি বেশি শক্তিশালী তা এই দেশ দুটির দিকে তাকালেই বেশ ভালো বোঝা যায়। বিশ্ব বাণিজ্য সংস্থায় একই ধরনের নীতি গ্রহণ, বাণিজ্যের জন্য নতুন সীমান্তপথ খোলা এবং জ্বালানি খাতে যৌথ চুক্তির মাধ্যমে তারা প্রমাণ করেছে যে প্রয়োজনে তারা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইউরোপীয় ইউনিয়নের ঐক্যবদ্ধতা, আসিয়ানের শান্তিপূর্ণ পদ্ধতি এবং চীন ও ভারতের মতো পরাশক্তির উত্থান, সব মিলিয়ে আমরা এখন এক বহুমেরু বিশ্বে বাস করছি। কিন্তু এত সব বিশ্লেষণের পর একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে। ভবিষ্যতের এই নতুন বিশ্বব্যবস্থায় এই শক্তিগুলো কি একে অপরের পরিপূরক হয়ে বিশ্বকে আরও এগিয়ে নেবে, নাকি আধিপত্য বিস্তারের এক নতুন দ্বন্দ্বে জড়িয়ে পড়বে? উত্তরটা সময়ই বলে দেবে। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।